জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছে ক্রস ফায়ার। অবশেষে গত 24 ঘন্টায় দেশ জুড়ে নতুন সংক্রমণের যে সংখ্যাটা সেটা কিছুটা কমেছে, কিন্তু এখনই স্বস্তির কোনো অবকাশ নেই, কারণ দিকে দিকে এখনো হাহাকার। এবং কোভিডের এই দ্বিতীয় ঢেউকে কিভাবে স্তীমিত করা যাবে, কিভাবে তাকে বাগে আনা যাবে, এই প্রশ্ন হাতড়ে বেড়াচ্ছে সবাই। আর সেখানে প্রশ্ন উঠছে যে যেভাবে কর্ণাটক সহ একাধিক রাজ্য হিসেবে লকডাউনের পথে হেঁটেছে, লকডাউনে কি অবশ্যম্ভাবী হতে চলেছে, একমাত্র দাওয়াই হতে চলেছে? আবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে গত বছরের লকডাউন আমাদের দেখিয়ে দিয়েছিল যে জীবন এবং জীবিকার মধ্যে প্রায়োরিটি কি। এই রূঢ় প্রশ্নটা, এই অত্যন্ত বাস্তব প্রশ্নটাকে খুব বড় করে আমাদের সামনে এনে দিয়েছিল লকডাউন। কারণ কোভিডের প্রথম ওয়েভের সময় ধাপে ধাপে লকডাউন চালু করেছে। কি পরিস্থিতি, কিভাবে এই পথ খুঁজে বেড়ানোর এই একটা প্রচন্ড প্রয়াস চলছে, দেখুন। आज की स्थिति में हमें देश को लॉकडाउन से बचाना है। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल। রাজলক্ষ্মীর কাছে আমার প্রথমেই প্রশ্ন যে রাজলক্ষ্মী, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য স্পষ্ট যে সত্যি লকডাউন একমাত্র অন্তিম বিকল্পই হতে পারে, একদম সর্বশেষ বিকল্পই হতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে উপায়টা কোথায়? শুধুমাত্র মানুষের সচেতনতার ওপর ছেড়ে দিয়ে তো একটা রাষ্ট্র বসে থাকতে পারে না। না, সচেতনতা কিন্তু সবার আগেই দরকার, কারণ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নন, গতকাল এইমসের যিনি মেডিসিনের প্রধান তিনি নিজেও বলেছেন যে যেভাবে আমরা সতর্ক রয়েছি, যদি সতর্কতা আরও বাড়াতে পারি তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা সংক্রমণের হারকে 5% নামিয়ে আনতে পারবো। এটা কিন্তু একজন এইমসের মেডিসিনের বিশেষজ্ঞ এবং প্রধান তিনি এই কথাটা বলেছেন। আমরা একটা সংখ্যা বারবার এখানে দেখছি, 24 ঘন্টাতে আক্রান্ত হয়েছে। সচেতনতার প্রয়োজনের কথা সেটা কেউ অস্বীকার করছে না রাজলক্ষ্মী, কিন্তু শুধুমাত্র জনসাধারণের সচেতনতার উপরই সবটা ছেড়ে দেওয়া যায় না। রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, রাষ্ট্রের একটা কর্তব্য থাকে, রাষ্ট্রের একটা দিক নির্দেশ থাকে। রাষ্ট্রের দিক নির্দেশটা কি আমি জানতে চাইছি। রাষ্ট্রের দিক নির্দেশটা আমি সেটাই বলছি, সে প্রশ্ন তো শুরুতেই করলাম, আমি তো সেটা কনসলিডেট হতে পুরো উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা বারবার আক্রান্তের সংখ্যাটা এখানে বলছি, যেটা গত 24 ঘন্টাতে আক্রান্ত হয়েছে 3,23,144 জন। আমরা কিন্তু সেই আক্রান্ত মানুষের সুস্থতার কথাটা বলছি না। ওই আউট অফ 3,23,144-এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘন্টাতে 2,51,882 জন। আমি এই নোটটাই কেন এখানে বললাম, অর্থাৎ যদি এখানে বিধিগুলোকে ঠিক করে মেনে চলা যায় সেক্ষেত্রে আমরা সংক্রমণটাকে আটকাতে পারবো, যেটা করা যেতে পারে। আমি কিন্তু না, প্রথমত গত 24 ঘন্টায় যে 3,23,000 নতুন সংক্রমণ হয়েছে তাদের মধ্যে থেকে কেউ সুস্থ হয়নি। যে কি আপনি বলেন, আপনি সায়েন্সের ছাত্রী, কাজে আপনি
বুঝবেন গত প্রথমত 24 ভুল রাখবেন ঘন্টায় বললাম সুস্থ 24 হার। ঘন্টায় যে 3,23,000 সুস্থ হারটা মানুষ বললাম আমি। সংক্রমিত হয়েছেন তাদেরকেও কিন্তু ওভারনাইট এটাতে প্রসঙ্গক্রমে জানাই, সুস্থ হন না। প্রসঙ্গক্রমে আমি এটা বললাম সুস্থ হন না। আমি আর 24 এটা ঘন্টায় কোনো আক্রান্তের লজিকও হার, না যেটা 24 দিয়ে ঘন্টায় রাষ্ট্রের দায়িত্ব আক্রান্তের হার, 24 সেটার ঘন্টায় প্রশ্ন থেকে সুস্থতার হারটা বললাম। সাইয়াই করা যায়। আমি 24 ঘন্টায় আক্রান্তের হার এবং সুস্থতার হারটা বললাম। এবার 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 আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস এইটাই, খানিকক্ষণ আগে 24 ঘন্টাতে বসে আমি যে অনুষ্ঠানটা দেখছিলাম ঠোকাঠুকি, সেখানে মাস গ্যাদারিং, কারোর মুখে মাস্ক নেই। এইটাই হচ্ছে প্রথম এবিসি, আমাদের এবিসি আইডিয়া আমাদের প্রথমত বলে রাখি রাজলক্ষ্মী এগুলো সমস্ত অনেক আগে রেকর্ড রেকর্ড প্রোগ্রাম, কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যে দায়িত্বশীল একটি চ্যানেল, কিন্তু এবং কোভিড বলে রাখি দায়িত্ব নিয়ে শোনো পরিস্থিতির রাজলক্ষ্মী কোভিড পরিস্থিতির রাজলক্ষ্মী শুধুমাত্র মধ্যেই। উচ্চকিত কণ্ঠে বললেই কোন জিনিসকে কোভিড সত্যি বলে এস্টাবলিশ করা যায় না। পরিস্থিতির ধৈর্য ধরতে হবে রাজলক্ষ্মী, ধৈর্য ধরতে না, হবে। না, কোভিড পরিস্থিতির রাজলক্ষ্মী মধ্যে জানি তো রাখি মানুষগুলো উচ্চকিত মাস্ক কণ্ঠে কিছু বললেই গলায় কোন ঝোলানো জিনিসকে আছে। জোর করে এস্টাবলিশ করা যায় না। শোনো প্লিজ, শোনো রাজলক্ষ্মী, শোনো রাজলক্ষ্মী, শোনার ধৈর্য দিতে হবে। গলায় ঝোলানো আছে, এটাই তুমি সচেতনতা। যে পার্টির প্রতিনিধিত্ব সেই করছো, সচেতনতার কথাই শুনে নাও বলছি আমি। প্লিজ, শুনে নাও প্লিজ। রাজলক্ষ্মী শোনার ধৈর্য ধরতে হবে। জোর গলায় চিৎকার সবাই করতে পারে, আমিও এর থেকে অনেক বেশি জোর গলায় কথা বলতে পারি। কথাটা শোনার ধৈর্য ধরো। জেনে রাখো, জি 24 ঘন্টা একটি অত্যন্ত দায়িত্বশীল চ্যানেল। তুমি যে পার্টির প্রতিনিধিত্ব করছো সেই পার্টি এবং অন্য সমস্ত পার্টি তাদের মিটিং, মিছিল, র্যালি বন্ধ করার আগে জি 24 ঘন্টা গ্রাউন্ড ইভেন্ট, পাবলিককে নিয়ে যে আলোচনা, পাবলিককে ইনভলভ করে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের শুটিং বন্ধ করে দিয়েছে। আমি জি 24 ঘন্টা চ্যানেলের একজন কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এবং যখন আমরা বন্ধ করেছি, শুধু তোমার পার্টি নয়, কোনো পার্টি তখন অবধি মিছিল, মিটিং, র্যালি বন্ধ করে। খুব ভালো তো। না, এবার তোমার প্রশ্নের উত্তর, খুব- আমি যে প্রশ্নটা খুব করেছিলাম ভালো তার তো, উত্তর দাও। কিন্তু যে আশা করি তোমার মানুষগুলো প্রশ্নের উত্তর তুমি পেয়ে তাদের গেছো। তাদের মুখে না মাস্কটা না থেকে তাদের গলায় ঝুলছে, সেটা তোমায় স্মরণ এটাই করাতে বলতে হবে না। চাইছি। কখন আগে করলে সেটা তো তোমায় সাধুবাদ স্মরণ জানাই। করাতে হবে না, আগে রাজলক্ষ্মী। করাটাকে সাধুবাদ জানাই, কিন্তু তোমায় স্মরণ awareness-টা করাতে হবে এখানে না। আমি বলতে চাইছি, প্রত্যেকের মুখে মাস্ক থাকুক, হাতে স্যানিটাইজার থাকুক, প্রত্যেকে এখানে সুষ্ঠু কোভিড বিধি পালন করুক, এটাই বারবার করে প্রধানমন্ত্রী বলতে চাইছেন। তারই একটা সংক্ষিপ্ত আকারে আমি এখানে বলছি। আর এই কথাটা আজকে যে লকডাউনের কথাটা আজকে ইংল্যান্ডে পর্যন্ত, সেখানে যখন বলা হলো যে এখানে কমপ্লিট লকডাউন, যুব সমাজ প্রতিবাদ করেছে, ঠিক একই কথা তারাও বলছে যে জীবন এবং জীবিকার মাঝখানে যে প্রতিবন্ধকতা তৈরি করছে লকডাউন, তারা আজকে প্রতিবাদের রাস্তায় নেমেছে। অর্থাৎ এই কথাটাতে আবার আমি ঘুরে ফিরে আসছি যে কোভিড বিধি সচেতনতা সবার আগে দরকার। Your problem is তুমি এত জোর গলায় নিজের লজিকটা বলার চেষ্টা করো যে প্রশ্ন যিনি করছেন বা অন্য যারা যে কথা বলছেন তাদের লজিকটা কি, সেটাতে তুমি ধ্যান দিতে ভুলে যাও। আমি আসবো তোমার কাছে, বলাটা কি বৈশানোর বাকি কাছে সবার আসবো। আসতে? বৈশানোর দা, সবাই তো বোধহয় বৈশানোর জোরে কথা উপায়টা বলে। কি? আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকার যখন লকডাউন ঘোষণা করেছিল, তার আগে থেকে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছিল, তার ঠিক আগের দিন থেকে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা একবারও বলছি না যে লকডাউন, সত্যি লকডাউন মানে ভয়ঙ্কর একটা বিভীষিকা, মানুষের রুটি রুজি প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু আমাদের প্রশ্ন যে রাষ্ট্র মানে রাষ্ট্র মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম কংগ্রেস নয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সংশ্লিষ্ট সরকারগুলো কি ভাবছে, তার দিশা কোথায়? বৈশানরদা, রাজ্য সরকার কি ভাবছে, কি করবে? রাজ্য সরকার কোভিড মোকাবিলায় তার প্রাণপণ চেষ্টা করেছে, 4,000 কোটি টাকা খরচা করেছে, হাসপাতাল তৈরি করেছে, বেড তৈরি করেছে, সেফ হোম করেছে, কোয়ারেন্টাইন সেন্টার করেছে। আমরা কলকাতা পৌরসভার 144টা ওয়ার্ডে আমাদের করোনার অ্যান্টিজেন টেস্ট চলছে, ভ্যাকসিনেশন হচ্ছে। যতটা একটা রাজ্যের অঙ্গরাজ্যে সরকারের করার কথা, তার পুরোটাই উজাড় করে মমতা ব্যানার্জির সরকার করেছে। এই যে 8 দফা নির্বাচন করে যে মানুষকে আজকে এই পশ্চিমবাংলাকে এই জায়গাটা ফেলে দেওয়া হলো, 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হলো, তাদের কি অ্যান্টিজেন করে পাঠানো হয়েছে? যে বাইরে থেকে যে সমস্ত বিজেপি লিডাররা আসলো, তাদের কি অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, করোনা টেস্ট করা হয়েছে? আমি বুঝতে পারছি, আজকে কিন্তু এক সে টাকা সাধারণ মানুষ খরচা হিসেবে করা আমার হলো প্রশ্ন, বিজেপি এই দোষার উপর চাপানুতরের পালাটার কতদিন চলবে? আপনারা ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, কেন্দ্র ফেডারেল স্ট্রাকচারের কথা বলে, আজ অবধি এই সেকেন্ড ওয়েভ আসার পর একটা উদাহরণ দিন তো বৈশানরদা, যেখানে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের তরফ থেকে ফেডারেল স্ট্রাকচারে যেটা হওয়া উচিত সেটা আমরা দেখেছি, আমরা সাধারণ মানুষ দেখেছি। ফেডারেল স্ট্রাকচারে কি এরকম ক্রাইসিসের মোমেন্টে কেন্দ্র এবং রাজ্য যে সহযোগিতার বাতাবরণ থাকা দরকার আমরা দেখেছি?
মাদ্রাস হাইকোর্টও তো বলেছে কাল ইলেকশন কমিশনকে। আপনারা ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, ফেডারেল স্ট্রাকচারের প্রতি সশ্রদ্ধ আপনারা থাকছেন। চাপানুতর চলছে, পাসিং দ্য বাক চলছে, ট্রেনিং গানস চলছে। আমরা তো সবসময় চেষ্টা করেছি যে করোনার ব্যাপারে রাজ্যকে যেটা ইংরেজিতে বলে ট্রেনিং দ্য গানস চলছে। আপনি তো দেখতে পাচ্ছেন যে মাদ্রাস হাইকোর্ট কি বলছে, ক্যালকাটা হাইকোর্ট কি বলছে, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তারা তিরস্কার করছে, তারা বারবার বলছে। এই ধরনের ঘটনা তো ওরা ঘটাচ্ছে, ইলেকশন কমিশনের হয়ে ডিফেন্স করছে ভারতীয় জনতা ইলেকশন পার্টি। কমিশনের ভূমিকা থেকে বেরিয়ে রাজ্য সরকার হিসেবে বলুন আপনাদের করণীয় কি? আপনারা তো এখনো রাজ্য সরকারটা চালাচ্ছেন। আমরা তো রাজ্য সরকার তো উজাড় করে চেষ্টা করেছে, সুতিনাথ কোয়ারেন্টাইন সেন্টার করেছে, সেফ হোম করেছে, রাজ্য সরকার 4000 কোটি টাকা খরচা করেছে, তারা তো উজাড় করে চেষ্টা করেছে। রাজ্যে তো মানুষ দেখেছে যে রাজ্য সরকারের ভূমিকা। বাবু থামলে তবে বলতে পারি। সত্যি কি আরো একটা লকডাউন? বৈষ্ণব বাবু থামলে তাহলেই বলতে পারি। প্রথম কথা, মৌপিয়া, আমি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমি একটা জিনিস বলি, এই সুযোগে বলে রাখা ভালো, আমাদের পার্টি সিপিআইএম প্রথম সিদ্ধান্ত নেয় এই মহামারী, এই বিপর্যয়ের কথা মাথায় রেখে যে কোনো বড় মিটিং, বড় সভা আমরা করব না, এবং বাকি আন্দোলনগুলোকে নিয়ে এটা করেছি। আমি জাস্ট প্রসঙ্গে আমি অন্য কিছু না, ওই প্রসঙ্গটা এলো বলে আমি উল্লেখ করলাম। এবার আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে প্রসঙ্গটা মৌপিয়া বললেন একটু আগে, ওটাই আসল বক্তব্য। রাষ্ট্রের দায়িত্ব আদালতকে নির্দেশ করে দিতে হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মাথায় রেখে এই বিপর্যয় মোকাবিলায় একসাথে পথে নামে, তাহলেই মানুষকে বাঁচানো যায়। দিল্লিতে অক্সিজেনের অভাবে মরছে শয়ে শয়ে মানুষ। আজকে একটু আগে জানলাম রামপুরহাট হাসপাতালে অক্সিজেনের অভাবে 4 জন মারা গেছেন, সংবাদ মাধ্যমেই দেখলাম। এই যে বিপর্যয় মানুষকে রীতিমতো একটা ভয়ঙ্কর জায়গায় ঠেলে দিয়েছে। কোন রাস্তা এটা ঘটনা, লকডাউনের কথা সরাসরি এইভাবে বলা যায় না, মানুষের অর্থনৈতিক বিপর্যয়ের কথা এড়িয়ে গিয়ে। কি বলছেন? গত বছর লকডাউন যখন সারা রাষ্ট্র পালন করছে, তখন 7 দিন ব্যাপী ওনাম উৎসবটা আপনারা কোন দায়িত্ব জ্ঞান নিয়ে করেছিলেন? কে বলছেন এটা? আমি বলছি। বলছেন না কেউ? আমি বিজেপির রাজলক্ষ্মী বলছি, আপনাকে তো উত্তর দিতে হবে। শুনুন না, আমি রাজলক্ষ্মী দেবী, আমি আপনার উত্তর দেবো। আগে মৌপিয়া যে কথাগুলো জিজ্ঞেস করেছেন তাকে বলি। আমি এই রুচিহীন আলোচনা করতে আসিনি রাজলক্ষ্মী দেবী। প্লিজ আপনি কথাটা শুনুন না, শুনুন না। আপনাদের এই উদ্ধত্ত আজকে দেশে এই এত বড় বিপর্যয় ডেকে এনেছে। আমি যেটা মৌপিয়া বলছি যে ওয়ে আউট কি, আবার দেখছেন মৌপিয়া একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক হাঁটা শুরু করেছে বাড়ির দিকে। ভয়ঙ্কর রকমভাবে ভ্যাকসিনের সংকট। বৈষ্ণব বাবু বললেন ঠিকই, কিন্তু এ রাজ্যে আজকে, আমি অন্য দিনের কথা ছেড়ে দিন, বৈষ্ণব বাবুদের নজরে আসছে কিনা আমি জানি না, সরকারি বেসরকারি দুটো হাসপাতালে ভ্যাকসিনের ভয়ানক সংকট। এনআরএস হাসপাতালে দত্তপুকুর থেকে শুরু করে সোনারপুর, গড়িয়ার, ডায়মন্ড হারবারের বহু মানুষ সকাল 9টা থেকে এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সমস্যাটা ভয়াবহ। একটু বোঝার চেষ্টা করুন যে আমরা এটারই ওয়ে আউট কি, শুধুমাত্র সমস্যা নিয়ে হাহাকার করে আমরা তো কোথাও পৌঁছতে পারছি না। প্রত্যেকদিন যে হাহাকারের ছবি উঠছে সেটাতে আমরা শিহরিত হচ্ছি। হাসপাতালের ভয়ঙ্কর বিভীষিকা। কিন্তু পথটা কি? আমি আসবো ডক্টর কুণাল সরকারের কাছে, আসবো। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। আমি ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, তাহলে পথটা কি? লকডাউন, যে লকডাউনও সত্যি একমাত্র পথ না, অন্তিম পথে, একদম একটা এক্সট্রিম পথ, তো সেটা ছাড়াই বা উপায় কি আছে? কিন্তু অন্যদিকে তো প্রশ্ন যে আমরা আরেকটা লকডাউন অ্যাফোর্ড করতে পারবো অ্যাজ এ নেশন? মৌপিয়া, লকডাউন সম্বন্ধে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। এখন আমরা আমাদের যে মেন্টাল রিজিডিটি, কারণ এখন তো আমরা মানুষ হিসেবে চিন্তা করতে ভুলে গেছি, এখন আমরা এক একজন পলিটিক্যাল অর্গানিজম হিসেবে আমরা চিন্তা করি।
লকডাউনের দুটো পারপাস। প্রথম হচ্ছে যে দেশের জনস্বাস্থ্য বা যে হেলথ ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য একটু সজাগ সক্রিয় থাকে, তারা এই ইনফেকশনটাকে আঁচ করে ধরতে পারে যে ইনফেকশনটা বাড়ছে এবং সেরম একটা স্টেজে তারা লকডাউনটা আনার চেষ্টা করে, যে স্টেজে দ্য পারপাস অফ দ্য লকডাউন হচ্ছে যে আমার সমাজ, আমার শহর, আমার দেশের মধ্যে যাতে ইনফেকশনটা না বাড়ে। আচ্ছা, আমরা প্রথমবার তো সেটা কমপ্লিটলি মিসক্যালকুলেট করেছিলাম, ইনফেকশনটা বেড়েছিল জুলাইতে, আমরা লকডাউন করেছিলাম মার্চে, সেটা এখন ইতিহাস। দ্বিতীয়বার আমরা বিন্দুমাত্র টের পাইনি যে ইনফেকশনটা আদৌ আসছে, সুতরাং বাই দ্য টাইম আমার 5 তলা বাড়ির 6 তলায় আগুন উঠে গেছে। এখন প্রিভেনশন অফ ইনফেকশনের জন্য লকডাউন আসবে না। এখন লকডাউনের সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে যে আমরা কি এই মুহূর্তে চাইছি যে পরিস্থিতিতে বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, ভ্যাকসিনেশন খুঁড়িয়ে চলছে, যে সেই পরিস্থিতিতে একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে, একটা কোল্যাপসিং স্বাস্থ্য ব্যবস্থাকে, একটা ওভারওয়েলমড হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আমরা বিন্দুমাত্র খাড়া রাখতে চাই, আমরা চিকিৎসকরা ভালোভাবে জানি যে লকডাউন করলে ইনফেকশন নির্মূল হয় না। আমাদের ইনফেকশন ক্যাপাসিটিটা এইখানে, এখন অসুখের মাত্রাটা দাঁড়িয়েছে এইখানে। তো এই যে গ্যাপের মধ্যে যে মানুষগুলো, সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে সেই অজ্ঞাত পরিচয় চিতারা, যারা রাত্রির বেলা মাঠে ময়দানে যে চিতাগুলো জ্বলছে এবং যে চিতাগুলোর ছবি আমরা ড্রোন দিয়ে তুলে দেশের এবং আন্তর্জাতিক মিডিয়াতে আমরা প্রকাশ করছি। আর একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি তার মানুষের প্রতি নিষ্ক্রিয় হয়ে যায়, যদি আমাদের মধ্যে একটা টলারেশন অ্যান্ড ইনডিফারেন্স অফ মৃত্যু চলে আসে, যে তো হবেই, মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে মরবেই, মানুষ তো বেড না পেয়ে অসহায়ভাবে ছটফট করতে যাবে, তার মতো একটা নির্মম মর্মান্তিক পরিস্থিতি হয় না। উই আর কমপ্লিটলি। আজকে কর্ণাটক কেন লকডাউন করেছে? কর্ণাটক লকডাউন করেছে কারণ সেখানে হসপিটালে জায়গা নেই। আজকে দিল্লি একটা কোয়াজি লকডাউনের মধ্যে গেছে কারণ দিল্লির যে অবস্থা, ভিয়েতনাম যুদ্ধের পরে সাইগনের সেই অবস্থা হয়নি। আমাদের বন্ধু বান্ধবের থেকে দিল্লির যা রিপোর্ট শুনেছি, 5 থেকে 7 জন ডাক্তার ছটফট করে ফুটপাতে মারা গেছেন। দে ডিড নট ইভেন get a bed in the hospital. আজকে যে লকডাউনের দিকে ভারতবর্ষ তার আটার পাবলিক হেলথ নেগলিজেন্সের মধ্যে দিয়ে যেটা দেখছে, সেটা হচ্ছে প্রেজারভেশন অফ হেলথ কেয়ার। আর আমরা যদি সবাই চাই চুলোয় যাক, যে যেখানে আছে যাক, কিচ্ছু করে লাভ নেই। কিছু মানুষ মরবে, এ তো যতক্ষণ আমি বেঁচে আছি, বাকি পৃথিবীটা, বাকি মানুষরা হচ্ছে পরিসংখ্যান, বাকি মানুষরা হচ্ছে স্ট্যাটিস্টিক। আমি তো মোটামুটি বেঁচে এর মধ্যে বেরিয়ে গেলেই হলো। উই আর অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে একটা লকডাউন হলে একটা অর্থনীতি ক্রিপলড হয়ে যায়। সত্যি শিউরে ওঠার মতো আপনার কথাগুলো যখন শুনছি, আমার রাজ্যকে, রীতিমতো আমার শিউরে শহরকে উঠতে হচ্ছে। ডক্টর সরকার, আমি আসবো এখানে আপনার কাছে, আমি একটু অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যদি একটু দেখি যে আমরা গত বছরের লকডাউনের, অর্থাৎ প্রথম ওয়েভের সময় লকডাউনের কিছু পরিসংখ্যান যদি দেখি, যে লকডাউনের যে 1.5 কোটি মানুষ কাজ হারান, দৈনিক 32,000, 1.5 কোটি অনেক কম বললেন, তার অনেক বেশি। শিল্পক্ষেত্রে 80 লক্ষ মানুষ ছাঁটাই হয়েছেন। এপ্রিল থেকে জুন 2021 জিডিপি সংকুচিত হয় 23.7%, এবং অসংগঠিত ক্ষেত্রের মানুষদের কথা সেটা তো মানে বললামই না। সত্যি কি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যগতভাবে বা দেশগতভাবে আরেকটা লকডাউন অ্যাফোর্ড করতে পারবো? দেখুন মৌপিয়া, প্রথম কথায় আপনার সুস্থতা কামনা করি এবং আপনি এত উত্তেজিত হবেন না। আপনার নিশ্চয়ই ফ্রাস্ট্রেশন থেকে আপনি এরকমভাবে কথা বলছেন, আপনার সঙ্গে সহমত পোষণ করেও বলছি, আপনি একটু মানে নিশ্চিন্তে থাকুন, নিজের সুস্থতা নিয়ে একটু চিন্তিত থাকুন, 1 নম্বর। 2 নম্বর, এই লকডাউনের পার্সপেক্টিভে বলছি, যেটা সংঘাত ছিল, যে কারণে লকডাউনের কথা যেতে হয়েছিল, সেটা হচ্ছে জীবন ও জীবিকার সংঘাত। আমরা গত বছর বারবার দেখেছিলাম জীবন আগে না জীবিকা আগে,
সেক্ষেত্রে দেখতে গেছিলাম যে লকডাউন করাতে 82 দিনের একটা দীর্ঘায়িত লকডাউন ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। জিডিপি কমে গেছিলো, আপনি বললেন 1.5 কোটি লোকের চাকরি গেছিলো, সেটা নয়, সিএমআইয়ের যে লাস্ট রিপোর্টটা ছিল সেখানেই 2,10,00,000 স্থায়ী চাকরি চলে গেছিলো। তারপরে অসংগঠিত ক্ষেত্রে বা প্রান্তিক মানুষের দুর্দশার কথা আপনি সবাই জানেন। এই পুরো লকডাউনের ক্ষেত্রে কিন্তু একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা বা দেশের অর্থনৈতিক পরিকাঠামো যেরকম ভেঙে যায়, সেরকম সাধারণ মানুষের ইন্ডিভিজুয়ালেরও কিন্তু একটা অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যায়। এবং আমরা দেখেছিলাম সব থেকে যারা এতে মানে ওয়ার্স্টলি এফেক্টেড হয়েছিল তারা হচ্ছে প্রান্তিক মানুষের মধ্যে এই পরিযায়ী শ্রমিকরা পড়ে, যাদের অর্থনৈতিক দুর্দশা কিন্তু আবার শুরু হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে দিই, লকডাউন কিন্তু কোনো দেশেই কাঙ্ক্ষিত নয়। লকডাউনটা আমরা যখন আগের বার অ্যানাউন্স করেছিলাম, লকডাউনটা আমরা ভেবেছিলাম যে লকডাউন মানে হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোটাকে উন্নততর করে তোলা, কারণ আমরা জানতাম এরকম প্যান্ডেমিক কোনোদিনও আসেনি। তার সঙ্গে কমব্যাট করবার জন্য রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নততর করা যায় তার জন্য একটা সময় দরকার। সেই সময়টাকেই আমরা লকডাউনের সঙ্গে তুলনা করেছিলাম যে লকডাউন থাকবে, তার মধ্যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোটা উন্নততর হবে। কিন্তু আমরা দেখেছি 82 দিনের লকডাউনেও আমাদের স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু রাজ্য স্তরে বলুন বা কেন্দ্রীয় স্তরে সেটার কোনোরকম আমরা উন্নতর কোনো ছবি দেখতে পাইনি। স্বাস্থ্য খাতে আগে জিডিপির 1% মাত্র অ্যালোকেশন হতো বাজেটে, সেই বাজেট অ্যালোকেশনটা এবার বাড়ানো হয়েছে, কিন্তু তার ইমপ্লিকেশন বা এক্সিকিউশনটা আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাইনি যে রাজ্য স্তরে বা গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো উন্নততর হয়েছে। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা বলি, আজকে কোভিডের যা পরিস্থিতি মৌপিয়া, আজকের দিনে কিন্তু সরকার বলে দেবে যে লকডাউন হবে, মানুষ ঘরে থাকবে, তা নয়। আজকের দিনে মানুষ নিজেরা ভয় পেয়েছে, ডাক্তারবাবুদের কথা শুনছেন মানুষ, এবং মানুষ বুঝতে পারছে কি ভয়াবহ পরিস্থিতি বাইরে অপেক্ষা করছে। মিডিয়ার ক্যামেরাতে কিন্তু সব ছবি ধরা পড়ছে না। আজকের দিনে আমরা যারা রাস্তাঘাটে বেরোচ্ছি তারা জানি কান পাতলে লোকের কি আলোচনা করছে, এবং প্রত্যেকটা স্তরে মানুষকে আগে জোর করে লকডাউন করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকের দিনে মানুষ নিজে কিন্তু আশঙ্কিত, এবং মানুষ জানে না আগামী ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে। এবং প্রত্যেকে অনেকেই আতঙ্কিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সেলফ ইম্পোজড লকডাউনের পথে হাঁটছেন, অর্থাৎ যদি খুব প্রয়োজন না থাকছে তাহলে তারা বাইরে বেরোচ্ছেন না। একটা ছোট্ট বিরতির পর আমরা এই প্রসঙ্গে ফিরবো আলোচনায়, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে যখন লকডাউন এই মুহূর্তে সত্যি ভীষণভাবে আনএফোর্ডেবল, সেই সময়ে দাঁড়িয়ে মূলত কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া যেতে পারে? কন্টেনমেন্ট জোন, তার উপর ফোকাস করে মাইক্রো কন্টেনমেন্ট জোন সেটা নির্ধারণ করে সেইভাবে এই কোভিড ম্যানেজমেন্টের পথ এমনটাই বাতলাচ্ছেন বিশেষজ্ঞরা। দেখুন। প্রথমবার লড়াইটা ছিল অচেনা শত্রুর সঙ্গে, সেই শত্রুই চেহারা বদলে ফিরে এসেছে, 2 গুণ বা 3 গুণ শক্তিশালী হয়েই ফিরেছে। তাই কোভিডের নতুন মিউটেন্টের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন। নতুন রণকৌশল তৈরি করেই কোভিডের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি। কন্টেনমেন্ট জোন তৈরি হয়েছে কোভিড যুদ্ধের ব্লুপ্রিন্ট। কোভিড যুদ্ধ আরও বেশি কিছুদিন চলবে, রণকৌশলেই সেই সম্ভাবনা স্পষ্ট। এখানে বলা হচ্ছে মাইক্রো কন্টেনমেন্ট জোন, একই বাড়ি বা আবাসনে একাধিক কোভিড আক্রান্ত হলে সেটি ঘিরে রাখা। কন্টেনমেন্ট জোন, একটি পাড়ায় আক্রান্ত 10% ছাড়ালে কন্টেনমেন্ট জোন ঘোষণা। ওয়ার্ড ভিত্তিক হেল্প সেন্টার, পুরসভার প্রতি ওয়ার্ডে কোভিডের হেল্প সেন্টার তৈরি। ই মেডিসিন, ঘরে থেকেই অনলাইনে কোভিড চিকিৎসা ও নজরদারির ব্যবস্থা। বিধি ভাঙলে ব্যবস্থা, কোভিড বিধি ভাঙলে জরিমানা সহ প্রশাসনিক ব্যবস্থা। হোম আইসোলেশনে থাকা কোভিড আক্রান্তের চিকিৎসার পরিকাঠামো তৈরি এই মুহূর্তে অন্যতম বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ, চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করে সব মানুষের কাছে তা তুলে ধরতে হবে। কোন পরিস্থিতিতে কী ধরনের চিকিৎসার প্রয়োজন তাও জানিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তদের সংখ্যা এবার অনেক বেশি, তাই সেফ হোম নীতিতেও বদল এসেছে।
কেন্দ্রের কোভিড এক্সপার্ট কমিটির দাবি, এখনো আক্রান্তদের মধ্যে 16%কেই হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ছে না। তাই বাড়িতে থেকেই কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরি চাইছে কেন্দ্র ও রাজ্য। টেস্ট ও আইসোলেশনের মাধ্যমেই সংক্রমণের হার কমানো যাবে, আশাবাদী প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি এখানে বৈশ্যানরদার কাছে আসবো যে বৈশ্যানরদা, আমরা প্রথম ওয়েভের সময় সরকারের তরফ থেকে যে সমস্ত উদ্যোগগুলো দেখেছিলাম এবং সেখানে কন্টেনমেন্ট জোনের ওপর যেভাবে ফোকাস দেওয়া হয়েছিল, মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছিল এবং কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবার ঠিকই, এবার প্রথমত হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে ভয়াবহতা আঁচ করতে খানিকটা দেরি হয়েছে। নাম্বার 2, ইলেকশন প্রসেস চলছে, তাই নিয়ে যেভাবে আমরা পুলিশ প্রশাসনকেও যে ভূমিকা এর আগের বার নিতে দেখেছিলাম, এবার পুলিশ প্রশাসন অনেক বেশি আইন শৃঙ্খলা রক্ষায়, ভোট পরিচালনার ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জগুলো সহ এই চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও কি করছে, মানে কি করা যেতে পারে সরকারের তরফ থেকে এবং কি হচ্ছে? দেখুন, রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে এবং আপনি গতবারও দেখেছেন যে কিভাবে সেফ হোম, কিভাবে কোয়ারেন্টাইন সেন্টার, কিভাবে হাসপাতাল কিভাবে নিয়ে গেছে আপনারা যারা তারা কিভাবে দাঁড়িয়েছে, এজেন্টরা, এটা হয়েছে বাংলায়, এই কোনো ত্রুটি হয়নি এবং আগামী দিনেও কোনো ত্রুটি হবে না। কিন্তু একটা আনফরচুনেট স্টোরি হলো যে এই যে 8 দফায় আমাদের এখানে ইলেকশন হলো এবং এই যে বাইরে থেকে এত লোক এলো, তাদের মাধ্যমে যে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী আর বিভিন্ন পলিটিক্যাল লিডাররা যারা এলো, এই যে এটা বেড়ে গেল, এই সংক্রমণটা বেড়ে গেল, কিন্তু আমরা তো এখানে কমিয়ে এনেছিলাম, প্রায় 0-তে অনেক তলার দিকে নিয়ে আসছিলাম। তো তারপরেও যেটা করা হলো, এখন এখানে আমাদের ধারণা যে আমাদের রাজ্যের সরকার আপ্রাণ চেষ্টা করে এটাকে রোধ করে দেবে। না, কিন্তু বৈশ্যানরদা, প্রথমত হচ্ছে এখানেও কি এখনো দোষারোপের পালা চালিয়ে যাওয়া হবে, নাকি কেন্দ্র রাজ্য সমন্বয়ের চিত্রটা দেখতে পাবো আমরা সাধারণ নাগরিক? কেন্দ্র, দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা অভিযোগ করছেন এটা যে বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী এসেছে তাই রোগ ছড়িয়েছে, তার তো কোনো প্রামাণ্য তথ্য নেই, সেটা তো অভিযোগ আপনাদের। শুধুমাত্র সে কারণে অনেক রাজ্য আছে যেখানে তো ইলেকশন নেই, সেখানেও একই রকম ভাবে বাড়ছে। আমরা কি দেখতে পাবো, আমরা কি দেখতে, আমি যেটা আগে বললাম যে এই দোষারোপের পালাটাকে সরিয়ে রেখে কেন্দ্র রাজ্য একটা ফেডারেল স্ট্রাকচারের যে সহযোগিতার ভাবমূর্তিটা থাকা দরকার, যে সহযোগিতার ক্ষেত্রটা থাকা দরকার, সেটা দেখতে পাবো? আপনাদের কথায় কিন্তু তার কোনো আশা দেখতে পাচ্ছি না আমি। না, আপনি বলুন না, মাদ্রাস হাইকোর্ট কি কোনো রাজনৈতিক দল? মাদ্রাস হাইকোর্ট কি বললো? ক্যালকাটা হাইকোর্ট কি বললো? ইলেকশন কমিশনের যে অ্যাক্টিভিটি আমরা দেখলাম, ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটিতে কি সঠিক হলো? সেটা তো ভিন্ন বিতর্ক বৈশ্যানরদা। আমি বলছি যে এই মুহূর্তে সরকার, শুধুমাত্র নির্বাচন কমিশনের রাজ্য সরকার এই মুহূর্তে এটা নিয়ে ডেফিনেটলি প্রচুর চর্চা হয়েছে, কালকেও চর্চা হয়েছে, বাট পয়েন্ট ইজ আপনারা সেটা নিয়ে পড়ে থাকবেন? শুধুমাত্র নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী তাদের উপর দায়িত্ব পাবেন, নাকি রাজ্য সরকার হিসেবে কাজ করবেন? আর এখানে প্রধানমন্ত্রী রাজনীতি করার জন্য এসে এখানে ঘটনাটাকে এইভাবে করবে, এখানে যদি না বলা যায় তাহলে তো কিছুই করা যাবে না। সবিনয় জানতে চাইবো যে একটা কন্টেইনমেন্ট জোন যখন কোথাও তৈরি করতে হয়, সেটা তৈরি হয় সেখানে টেস্টিং এর উপর দাঁড়িয়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে প্রতি 10 লক্ষ মানুষের পিছু টেস্টিং এর সংখ্যা 11,000। আমরা গত বছর লকডাউন পিরিয়ডেও দেখছিলাম টেস্টিং যেখানে ভারতে গড় ছিল 600-র কাছাকাছি, সেখানে পশ্চিমবঙ্গে ছিল 365 প্রতি 1 লক্ষ মানুষে। তো যদি টেস্টিংটাই এখানে না বাড়ানো হয়, তাহলে কি করে এখানে আমরা সফলভাবে কন্টেইনমেন্ট জোন তৈরি করব? নাম্বার 1। নাম্বার 2, সেফ হোমের কথা আপনি দুবার বললেন বৈশ্যানরদা। মোটামুটি 200 খানা মতন সেফ হোম আছে। যত টাকা খরচা করে দিদিকে বলো, যত টাকা খরচা করে বাংলা তার নিজের মেয়েকে চায়, তার কতটুকুনি খরচা করে এই 200 খানা সেফ হোমকে আপনারা প্রচারের আলোতে নিয়ে এসেছেন, এই জিজ্ঞাসা থেকে যাচ্ছে। গতকাল যে রিভিউ মিটিংটা হলো, সেখানে মুখ্য সচিব উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, আমাদের স্বাস্থ্য সচিব। সেই মিটিংয়ে পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গ নাকি, আমি কিন্তু নাকি কথাটা বলছি, পশ্চিমবঙ্গ উৎপন্ন করছে পার ডে 457 মেট্রিক টন অক্সিজেন, আবার কনজিউম হচ্ছে নাকি, আবার বলছি নাকি 223 মেট্রিক টন পার ডে অক্সিজেন। তাহলে এত অক্সিজেনের ঘাটতি কেন? তাহলে কি রাজ্য সরকার মিথ্যা বলছে? তাহলে কি রাজ্য সরকার কোনো তথ্য গোপন করছে? তাহলে কি অক্সিজেনের কালো বাজারি চলছে? শ্রুতিনাথদা, আমি জানি না যে এই তর্ক বিতর্ক, এই পারস্পরিক চাপানুতরটা কোথায় যাবে, আমি জানি না
এই যে পরিযায়ী শ্রমিকদের ম্লান মুখগুলো আবার ফিরছে, পরিযায়ী শ্রমিকদের ম্লান মুখগুলো আবার ফিরছে দৃশ্যপটে, এই চাপানুতোর, এই দোষারোপের পালায় আদৌ তাদের কাছে কোনো উপকার পৌঁছচ্ছে শ্রুতিনাথ দা? এই মুহূর্তে যারা বেডের জন্য, অক্সিজেনের জন্য হাহাকার করছেন, তাদের কাছে কোনো উপকার পৌঁছচ্ছে, কোনো সাহায্য পৌঁছচ্ছে? যেহেতু আছেন মৌপিয়া, আমার একটা দুটো বিষয় একটু বলা, যাতে ওনার আলোচনায় আসে, এটা আমাদের জানা দরকার। আর শেষে আমি আমার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দুটো বিষয়, এই গোষ্ঠী সংক্রমণ এই ফেজে আমরা কোন পর্যায়ে এলাম, আদৌ গোষ্ঠী সংক্রমণের জায়গায় এসছি কিনা, তাহলে নিয়ন্ত্রণটা বিশেষজ্ঞরা কিভাবে, না গোষ্ঠী সংক্রমণের জায়গাটা চিকিৎসকরাই বলতে পারবেন নেচার অফ এ দেখে। আমি এটা জানতে চাই ডক্টর সরকারের কাছ থেকে। দ্বিতীয় যেটা, এই যে বাড়িতে চিকিৎসা সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা প্রবলেম নিশ্চয়ই ডক্টর সরকারেরও কানে গেছে, যে প্রয়োজনীয় ওষুধগুলো তার ভয়ঙ্কর রকম ক্রাইসিস তৈরি হয়েছে লোকাল মার্কেটে। এই একদম মফস্বল এলাকায় যদি একটু খোঁজ নেন, ভয়ঙ্কর রকম একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এই প্রয়োজনীয় ওষুধগুলো। আর আমার পাটে মুপিয়া যেটা বললেন, এটা বলার, সেটা হচ্ছে যে কিছু মানুষ ইতিমধ্যেই জীবিকা হারাতে শুরু করেছেন। মাথাপিছু ওদের খাবার হিসেবে চাল কিংবা গম 10 কিলো এবং কিছু নগদ অর্থ দেওয়ার এখনই কেন্দ্র এবং রাজ্য সরকার দুটোকেই দায়িত্ব নিয়ে ব্যবস্থা করতে হবে ইমিডিয়েট। বিকল্প উপার্জনের জায়গাগুলো চিহ্নিত করতে হবে। আর রাজলক্ষ্মীকে বলি, আপনি খবর নেবেন, কেরালাই মডেল হওয়া উচিত এই পর্বে গোটা দেশে এই করোনা নিয়ন্ত্রণে ইন্টেন্সিভ কন্ট্রোল কিভাবে করে মানুষের পাশে দাঁড়ানো যায় তার জন্য কেরালাই মডেল হওয়া উচিত। একটু খোঁজ নিয়ে বলবেন লেখাপড়া করে। আমি আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি আমি ডক্টর সরকার এবং অনির্বাণের কাছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। আমি অনির্বাণের কাছে এখানে যাবো যে অনির্বাণ, সেক্ষেত্রে জীবন এবং জীবিকা এই দুটোর মধ্যে ব্যালেন্স রেখে কি পথ থাকতে পারে? দেখুন, এই ব্যালেন্সটাই কিন্তু করবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাষ্ট্রের কথা আপনি যেটা বলছিলেন, এই রাষ্ট্রের কাজই হচ্ছে কিন্তু যে দূরদর্শিতার পরিচয় দেওয়া এবং এই জীবন ও জীবিকার মধ্যে ব্যালেন্সটাকে তৈরি করে দেওয়া। কিন্তু আজকের দিনে মৌপিয়া, আমি বলছি, আমি একজন অর্থনীতির লোক হিসেবে বলছি যে লকডাউন কোনো দেশেই কাম্য নয় এবং আমি বরাবর লকডাউনের বিরোধিতা করে এসেছি। এবং গতবার যে লকডাউনটা হয়েছিল, সেই লকডাউনটা একটা দীর্ঘায়িত লকডাউন, সেটা কাম্য ছিল না। এবং লকডাউনটা যেরকম হুড়োহুড়ি করে করা হয়েছিল, এটাকে আমরা বলি আনপ্ল্যান্ড লকডাউন, সেই লকডাউনটা ভারতবর্ষের অর্থনীতিকে বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু এটাও ঠিক কথা যে আজকের দিনে আপনি যদি আমার কথা বলেন, আপনার কথা বলেন, প্রত্যেক মানুষেরই ক্ষেত্রে যারা জীবিকার জন্য বাইরে বেরোচ্ছে, তারা তাদের প্রথমে জীবনটাকে নিশ্চিন্ত করতে চায়। এই জীবন ও জীবিকার লড়াইয়ে কিন্তু জীবন সবসময় এগিয়েই থাকবে। কিন্তু আজকের দিনে আমি বলছি যে লকডাউন যদিও একটা দীর্ঘায়িত লকডাউন কখনোই কাম্য নয়, কিন্তু ক্ষণস্থায়ী লকডাউন, আপনারা যেটা বলছেন না, কন্টেনমেন্ট জোনকে ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে দেখা, সেই জায়গাতে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে নেই। এই কপি বুক যে লার্নিং আমরা শিখেছিলাম যে কন্টেনমেন্ট জোনকে ঘোষণা করতে হবে, সেটার চারধারে আমাকে রেড জোন, ইয়েলো জোন করতে হবে, এই সব কিন্তু আজকের দিনে নেই। দেখুন, আমরা যেটা মূল কথাতে ছিলাম যে প্রথমে টেস্ট করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, তারপর ট্রিটমেন্ট করতে হবে, এই পুরো ব্যবস্থাটা ভেঙে গেছে। আজকে দেখবেন কন্ট্যাক্ট ট্রেসিং বলে কোনো ব্যাপার নেই, আর টেস্ট না করে অনেক লোক করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এটা কিন্তু আমাদেরকে খুব নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি ডাক্তারবাবুদের সঙ্গে সহমত পোষণ করে বলছি যে ক্ষণস্থায়ী লকডাউন, একটা 7 দিন 10 দিনের একটা ব্রেক রয়েছে, কারণ এইবারই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট অনেক সংখ্যায় বেশি আমরা দেখতে পাচ্ছি। আমি ডক্টর সরকারের কাছে এখানে আসবো যে ডক্টর সরকার, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে নাইট কারফিউ বা এই যে সপ্তাহান্তিক কারফিউ বা তামিলনাড়ু যেটা বলছে যে 1 এবং 2 মে পার্শিয়াল লকডাউন, এগুলো কি এফেক্টিভ হতে পারে? মৌপিয়া, প্রথমে তোমাকে আমি দুটো কথা একটু বলতে চাই যেগুলো আমি আলোচনায় শুনলাম। আই থিঙ্ক দ্যাট রিকোয়ার্স ক্ল্যারিফিকেশন। প্রথম হলো, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা কমিউনিটি স্প্রেডে আছি কিনা। আমরা শুধু কমিউনিটি স্প্রেডে নেই, ভারতবর্ষ বর্তমানে যে আর এফেক্টিভ ইন্ডেক্স, যেটা দিয়ে আমরা স্প্রেড মাপতে শিখি, যেটা দেখাচ্ছে কোনো সভ্য পৃথিবী, অসভ্য পৃথিবীর যে কোনো দেশ, পৃথিবীর 208টা দেশ যেখানে কম বেশি করোনা হয়েছে, কেউ আজ অবধি ভারতবর্ষের এই রেট অফ ইনফেক্টিভিটি দেখাতে পারেনি। আমাদের কিছু কিছু জায়গায় যেভাবে এপিডেমিওলজিস্টরা আর ইন্ডেক্স মাপেন, সেটা প্রায় মাপা যাচ্ছে না। সুতরাং ফর গড সেক রিয়েলাইজ করুন যে আমরা কি দাবানলের মধ্যে, কি জতুগৃহের মধ্যে আছি।
সেকেন্ড কথা হলো যে অক্সিজেনের ক্রাইসিসটা কেন হচ্ছে। অক্সিজেন ক্রাইসিস হচ্ছে এই কারণে যে পরপর স্টেট গভর্নমেন্টরা তাদের যা ক্যাপাসিটি আছে সেটা চিকিৎসার জন্য তারা ব্যবহার করছেন না। আমার রাজ্যে হাসপাতালের বেড আছে 1,30,000, তাহলে আমি কেন শুধু 10,000 বেড করোনায় দিচ্ছি? আমার হাতে ক্রিটিক্যাল কেয়ার বেড আছে 6,000, তাহলে আমি কেন কেবল 1,800 বেডস করোনায় দিচ্ছি? আজকে মানুষের কাছে যখন এই আশ্বাস নেই যে আমার শ্বাসকষ্ট হলে আমি এটা সব রাজ্যে হচ্ছে, আমি সংখ্যাটা বললাম পশ্চিমবঙ্গের, এই অসুখটা সর্বভারতীয় অসুখ, এবং যেখানে মানুষ ইনসিকিওর যে আমার বাবা মা যারও শ্বাসকষ্ট হলে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো না অক্সিজেন দিতে, সে তখন অক্সিজেন হোল্ড করছে। তখন এটা একটা হোর্ডিং, ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। যেমনি সিলিন্ডার আটকে যাচ্ছে, আমার হাতে মানে লক্ষ লক্ষ মেট্রিক টন অক্সিজেন থাকলেও সেটার কোনো কাজে দিচ্ছে না, বিকজ ইট ইজ আ লজিস্টিক প্রবলেম। ফর গড সেক, ইট ইজ নট আ ক্যাপাসিটি প্রবলেম। আমরা গভর্নমেন্ট এই হোর্ডিংটা ইনস্টিগেট করছে, কারণ আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে কোভিড আর নন কোভিডে ভাগ করে দিয়েছি। চারিদিকে চেয়ে দেখুন, আমাদের কলকাতার বুকে বড় বড় গভর্নমেন্ট হাসপাতালরা এখনো জলে নামবো পা ভেজাবো না এরকম করে এখনো তারা কেউ নোংরা ঘাটতে চাইছে না, কেউ রেসপিরেটরি প্যান্ডেমিকের মধ্যে দাঁড়াতে চাইছে না। মৌপিয়া হাসপাতালগুলোর নাম বলবো না, মধ্য কলকাতা একবার হেঁটে আসুন, দেখে আসুন সেই বড় বড় চিকিৎসার নন্দন কানন এখন কি হচ্ছে, ঘোড়ার ডিম সেখানে তারা কিসের চিকিৎসা করছেন। আস্ক ইয়োরসেলফ দ্য কোয়েশ্চেন। আমরা মানুষকে হোর্ডিং করতে প্রভোক করছি। আর মাইক্রো কন্টেইনমেন্ট জোন বা শর্ট টার্ম লকডাউনের যে কথাটা বললেন, অনির্বাণ ইজ অ্যাবসলিউটলি রাইট, হি ইজ অ্যাবসলিউটলি অন দ্য পয়েন্ট। যে আমার ট্রেন এখন বম্বে ঢুকবে করছে, আমার এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের পিছনে ছুটে কোনো লাভ নেই। উই আর ফার অ্যাহেড অফ দ্য রেস। আজকে দেশের সামনে, জাতির সামনে একটাই প্রশ্ন, হয় আমরা নির্লিপ্ত, হয় আমরা নিষ্ক্রিয় হয়ে বলবো দূর বাবা যা হচ্ছে হোক, এটা দেশটা গোল্লায় যাক, মানুষ গোল্লায় যাক, চিকিৎসা করে লাভ নেই, বা আমরা একটা সদর্থক। এখন কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা নেই যে নাইট কারফিউটা বেটার না 7 দিনের লকডাউন বেটার। মানুষকে বুঝতে হবে। আর সব থেকে বড় কথা, আজকে দিস ইজ আ ডিজাস্টার। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একদম শেষ। অনির্বাণ ধন্যবাদ রাজলক্ষ্মী, শ্রুতিনাথ দা, বৈশ্যানর দা। আমরা শুধু সাধারণ মানুষ না, একটা জিনিস এই মুহূর্তে চাই, যে পারস্পরিক চাপানুতর, দোষারোপ, রাজনৈতিক ক্রিয়াকলাপ, এই সমস্ত কিছু কি হয়ে থাকতে পারে কার্যকারণ, এই সমস্ত ময়না তদন্ত তোলা থাক। একটা রাষ্ট্র হিসেবে, একটা জাতি হিসেবে এই লড়াইটা আমাদের মোকাবিলা করতে হবে, এবং রাষ্ট্রকে, আবারও বলছি রাষ্ট্রকে, রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে। ফেডারেল স্ট্রাকচার, আমরা রাজনৈতিক কারণে বারবার এই ফেডারেল স্ট্রাকচারকে আলোচনার ফোরফ্রন্টে আসতে দেখি। ফেডারেল স্ট্রাকচারের প্রতি সম্মান করুন, কেন্দ্রে যারা রয়েছেন, রাজ্যে যারা রয়েছেন, দুপক্ষই, এবং এই ফেডারেল স্ট্রাকচারকে সামনে রেখেই কেন্দ্র রাজ্যই পাসিং দ্য বাক্স নয়, এই চাপানুতর নয়। কারা আমদানি করেছে, কাদের জন্য বাড়লো, কেন রাজ্য ব্যবস্থা নিল না, কেন কেন্দ্র এই করল না, আমরা টায়ার্ড। আমরা সাধারণ মানুষ, উই আর টায়ার্ড অফ ইট। আমরা চাই ওই ফেডারেল স্ট্রাকচারকে সামনে রেখে, ওই ফেডারেল স্ট্রাকচারে বর্ণিত যে সহযোগিতা, যে কাঠামো, সেটাকে সামনে রেখে তার আধারের উপর দাঁড়িয়ে একযোগে একটা রাষ্ট্র হিসেবে, একটা জাতি হিসেবে এই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা হোক, জীবন এবং জীবিকার মধ্যে ব্যালেন্স রেখে। এবং শুনে নিন সবাই যে এটাই সাধারণ মানুষের এই মুহূর্তের একমাত্র চাওয়া। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।